সাল 1960 বাগদাদে 5টি দেশ মিলে একটা সংগঠন করল, নাম দিল ওপেক। লক্ষ্য ছিল একটাই, পশ্চিমের তেল কোম্পানিগুলোর হাত থেকে নিজেদের সম্পদের নিয়ন্ত্রণ ছিনিয়ে নেয়া। দশকের পর দশক ধরে এই সংগঠন বিশ্বের তেল বাজারে রাজত্ব করে গেছে। কিন্তু গত 28 এপ্রিল সেই সাম্রাজ্যের একটা বড় ফাটল ধরল। সংযুক্ত আরব আমিরাত, যে দেশটি 58 বছর ধরে এই জোটের অংশ ছিল, সেই ঘোষণা করল, আমরা আর থাকছি না ওপেকে। আমিরাতের এনার্জি মিনিস্টার সুহাইল আল মাজৌরি সাফ জানিয়ে দিলেন, এই সিদ্ধান্ত নেয়ার আগে অন্য কোনো দেশের সাথে, এমনকি সৌদি আরবের সাথেও তারা কোনো আলোচনা করেননি। এই একটা বাক্যই বলে দেয় ভেতরে ভেতরে তাদের সম্পর্কটা কতটা ঠান্ডা হয়ে গেছে। গল্পটা শুধু তেলের নয়, দুটো উচ্চাভিলাষী দেশের। সৌদির জনসংখ্যা 3.5 কোটি, আমিরাতের মাত্র 1 কোটি। সৌদির মাথাপিছু আয় $35,000 আর আমিরাতের $50,000। আর বাজেট ঘাটতি পূরণ করতে সৌদির দরকার ব্যারেল প্রতি $90 আর আমিরাতের চলে যায় মাত্র $49। এই পার্থক্যটাই হলো ঝগড়ার মূল। সৌদি তেলের দাম উঁচুতে রাখতে চায় কারণ তাদের খরচ বেশি। ভীষণ 2030-এর বিশাল প্রকল্পগুলো চালাতে দরকার উঁচু রাজস্ব। কিন্তু আমিরাত অনেক আগেই অর্থনৈতিক বৈচিত্র্য করে তুলেছে। দুবাই এখন একটা বৈশ্বিক অর্থনৈতিক কেন্দ্র। তাই আমিরাত চায় বেশি তেল উৎপাদন করে বেশি টাকা আয় করতে, আর কম দামে। এই প্রতিযোগিতাটা আরও তীব্র হয়েছে সৌদি ভিশন 2030 চালু হওয়ার পর থেকে, কারণ দুটি দেশ এখন মূলত একই বাজারে প্রতিযোগিতা করছে। তারপর এলো ইরান যুদ্ধ। ইরানের প্রাথমিক হামলার সময় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত একসাথে দাঁড়িয়েছিল। কিন্তু যুদ্ধ যত দীর্ঘ হলো, দুই দেশের পথ চলা অনেকটাই আলাদা হয়ে গেল। সৌদি কূটনৈতিক সমাধান চাইল, পাকিস্তান, মিশর, তুরস্কের সাথে একসাথে, আর আমিরাত চাইল নিশ্চিত করতে যে কোনো সমাধানে ইরান যেন আর কখনো তাদের নিরাপত্তাকে হুমকির মুখে না ফেলতে পারে। হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থানের কারণে আমিরাত ইরানের আক্রমণের সবচেয়ে বেশি শিকার হয়েছে। এই যুদ্ধ তাদের আমেরিকা ও ইসরায়েলের আরও কাছাকাছি নিয়ে গেছে। অথচ আরব প্রতিবেশীরা সৌদি সহ অনেককে দোদুল্যমান অবস্থায় দেখেছে। এই ক্ষোভটা জমতে জমতে একদিন ওপেক থেকে আমিরাতের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তে পরিণত হলো। এখন সবার মনে প্রশ্ন, তেলের দাম এখন কোথায় যাবে? এখনই কিছু বলা যাবে না, কারণ হরমুজ প্রণালী বন্ধ থাকায় আমিরাত নিজেই তেল রপ্তানি করতে পারছে না। বর্তমানে ব্রেন্ট ক্রুড অয়েল ব্যারেল প্রতি $111 উঠে গেছে, যেটা যুদ্ধের আগে ছিল মাত্র $70। কিন্তু দীর্ঘমেয়াদে ছবিটা আলাদা। আমিরাত হলো ওপেকের মধ্যে সৌদির পরেই সবচেয়ে বেশি স্পেয়ার ক্যাপাসিটি রাখা দেশ, যে পরিমাণ তেল তারা উৎপাদন করতে পারে কিন্তু করছে না। এই ক্ষমতাটাই ওপেককে মূল হাতিয়ার হিসেবে বাজার নিয়ন্ত্রণ করতে সাহায্য করেছে। এখন সেই হাতিয়ার সৌদির নাগালের বাইরে চলে গেছে। আমিরাত বর্তমানে দিনে 34 লাখ ব্যারেল তেল উৎপাদন করছে। তারা লক্ষ্য রেখেছে 2027 সালের মধ্যে 50 লাখ ব্যারেলের পৌঁছাতে। ওপেকের বাইরে থেকে তারা যত চাইবে তত তেল উৎপাদন করতে পারবে। এতে দীর্ঘমেয়াদে তেলের দাম নিম্নমুখী চাপ তৈরি হবে। সৌদির জন্য এটা একাধারে রাজনৈতিক ও অর্থনৈতিক ধাক্কা। রিয়াদের হাতে এখনও নিজস্ব উৎপাদন ক্ষমতা আছে বাজার নিয়ন্ত্রণ করার জন্য। যা কিছু দরকার হয় তারা তা করতে পারবে, কিন্তু সেই ক্ষমতা এখন অনেকটাই দুর্বল হয়ে গেছে, কারণ আমিরাত আর তাদের পাশে নেই। মনে করুন, একটা দলের মাঠের সবচেয়ে ভালো খেলোয়াড়টাই দল ছেড়ে দিয়েছে, বাকিরা খেলছে, কিন্তু গোল হওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে খুবই কম। সৌদি ভিশন 2030 চালাতে হলে তেলের দাম $90 উপরে রাখা দরকার। আমিরাত যদি বাজারে বেশি তেল ছাড়তে শুরু করে, সেই লক্ষ্য ধরে রাখা সৌদির জন্য আসলেই কঠিন হয়ে যাবে। ফলে সৌদির বাজেট ঘাটতি আরও বাড়তে পারে। নিয়ম সিটি, লোহিত সাগরের রিসোর্ট, এসব মেগা প্রজেক্টে সৌদি টান পড়তে পারে।
প্রশ্ন হচ্ছে আমেরিকার কী লাভ? ট্রাম্প আগেই বলেছিলেন আমেরিকা ওপেক সদস্যদের রক্ষা করছে, অথচ তারা তেলের দাম চড়া রেখে দুনিয়াটাকে লুট করছে। আমিরাতের প্রস্থান ওপেককে কাঠামোগতভাবে দুর্বল করে ফেলবে, আর ওপেক দুর্বল হলে তেলের দাম আমেরিকার প্রভাব সবচেয়ে বেশি পড়বে, কারণ আমেরিকার নিজস্ব উৎপাদন এখন প্রতিদিন 13 মিলিয়ন ব্যারেল ছাড়িয়ে গেছে। এছাড়া এক্সন মোবিল ও অক্সিডেন্টাল পেট্রোলিয়ামের মতো আমেরিকার কোম্পানিগুলো আমিরাতে ইতিমধ্যে বিনিয়োগ করেছে। আমিরাত যত বেশি উৎপাদন করবে, এসব কোম্পানির আয় তত বাড়বে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর কি হবে? এখানে দুটো পর্যায়ে। এখনকার বাস্তবতা খুব কঠিন। হরমুজ বন্ধ থাকায় তেলের দাম আকাশ ছোঁয়া, এর তাৎক্ষণিক কোনো উপশমের লক্ষণ আমরা দেখছি না। বাংলাদেশের মতো তেল আমদানি নির্ভর দেশের জন্য এই মুহূর্তে আমদানি ব্যয় অস্বাভাবিক বেড়ে গেছে। জ্বালানির দাম বাড়লে পরিবহন, সার, বিদ্যুৎ সব কিছুতে খরচ বাড়ে, যেটা শেষ পর্যন্ত সাধারণ মানুষের পাতে এসে পড়ে। কিন্তু যুদ্ধ থামলে এবং হরমুজ খুললে আমিরাতের মুক্তভাবে উৎপাদন বাড়ানোর ক্ষমতা এশিয়ার তেল আমদানি নির্ভর দেশগুলোর অর্থনীতিগুলোর জন্য সুখবর হয়ে আসতে পারে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলে তেলের জন্য মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল। তেলের দাম কমলে এই দেশগুলোর মূল্যস্ফীতি কমবে, বৈদেশিক মুদ্রার চাপও কমবে। আমিরাত ও সৌদি আরব এই নিজেদের মধ্যে বিচ্ছেদের কারণে শুধু তেলের বিষয় নয়, একটা বৃহত্তর পুনর্বিন্যাসের ইঙ্গিত দিচ্ছে। গালফ অঞ্চলে এখন দুটো ধারায় স্পষ্ট হচ্ছে। একদিকে আমিরাতের আমেরিকা ও ইসরায়েলের সাথে আরও গভীর সম্পর্ক, ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান, অন্যদিকে সৌদির কূটনৈতিক সমাধান খোঁজার পথ, মেরুকরণের মাঝে ভারসাম্য বজায় রাখা। এই দুটো ধারা এক ছাদের নিচে আর টিকছে না। ওপেক থেকে প্রস্থান সেই বিভাজনকে আনুষ্ঠানিক রূপ দিল। এখন প্রশ্ন হচ্ছে এরপর কি? বিশ্লেষকরা সতর্ক করেছেন যে এই ঘটনায় তেলের বাজারে অস্থিরতা বাড়বে। ওপেক এখন টিকে আছে বাকি 11টি সদস্যদের নিয়ে, কিন্তু আমিরাতের মতো এত বড় উৎপাদক বেরিয়ে যাওয়ার পর সংগঠনটি আগের মতো বাজার নিয়ন্ত্রণ করতে পারবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। সৌদি আরব এখন একা বড় ভার বহন করছে। সে মাথার ঘাম পায়ে ফেলে তেলের দাম ধরে রাখতে চাইছে। আমিরাত বাজারে বেশি তেল ছাড়তে চাইছে নিজেদের স্বার্থ মেটাতে, আর আমেরিকা 2 হাত তুলে তালি দিচ্ছে। আর বাংলাদেশের মতো দেশগুলো যারা এই খেলার মাঠে নেই কিন্তু মাঠের বাইরে থেকে ফলাফল ভোগ করছে, তারা চোখ রাখছে হরমুজ প্রণালীর দিকে, কারণ সেই জলপথটাই খুলতে পারে এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ। তেলের বাজারে এই নতুন অধ্যায় শুরু হলো একটা বিচ্ছেদের মধ্যে দিয়ে, আর তার প্রভাব পৌঁছে যাবে ঢাকার বাজার থেকে শুরু করে ওয়াশিংটনের হোয়াইট হাউস পর্যন্ত।